হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মুভি কাহিনী চ্যানেলে আজকে আমরা একটি জাপানিজ রোমান্স সিনেমার এক্সপ্লেন করতে চলেছি। সিনেমার নাম মাই রেইনি ডেজ। এই গল্পে একজন 17 বছর বয়সী পতিতালয় মেয়েকে নিয়ে সাজানো হয়েছে, যে কিনা টাকার বিনিময়ে নিজেকে বিলিয়ে দেয়। তবে একটা সময় মেয়েটি একটি ছেলে সত্যিকারের প্রেমে পড়ে। তখন মেয়েটি পতিতালয় জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। মেয়েটি সংসার করতে স্বপ্ন দেখে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়ার আগে সিনেমার কিছু অংশ দেখে নেই। সিনেমার শুরুতে হসপিটালে একটি মেয়েকে আমরা বসে থাকতে দেখি। মেয়েটির পুরো নাম রিও ওজামা। রিওর বয়স মাত্র 14 বছর। রিওকে তার মা জোর করে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে এসেছে। এরই মধ্যে আরেকজনকে হসপিটালে আমরা দেখতে পাই। তার পুরো নাম কেভিন ওজামা। সেও এখানে চিকিৎসার জন্য এসেছে। কেভিনের শরীরের বিভিন্ন ধরনের টেস্ট করার পর ডাক্তার জানায় যে তার মাথায় ব্রেইন টিউমার ধরা পড়েছে। এখন ডাক্তার তাকে অপারেশন করাতে বলছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। আর ডাক্তার তাকে মাত্র 3 বছরের সময় দেয়। ডাক্তার কেভিনকে আরো বলে যে টিউমারটি এমন জায়গায় রয়েছে, যদি আমরা এটি অপারেশন করে ফেলি, তারপরও প্রথম সমস্যা হচ্ছে আপনি বাঁচবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার পুরো মেমোরি চলে যেতে পারে, আপনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারেন। আর তৃতীয় সমস্যাটি আরো ভয়ঙ্কর, আপনি সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারেন। এই কথা শুনে কেভিন ভিতর থেকে খুব ভেঙে পড়ে। এরই মধ্যে রিওর মা তাকে জোর করে চিকিৎসা করাতে বলে, কিন্তু রিও কোনোভাবেই রাজি হচ্ছিল না। রিওর কি হয়েছে, কেন তাকে তার মা এমন জোর করছে, কারণটা কি তা আমরা পরে জানতে পারবো। এরপর প্রায় 3 বছর কেটে যায়। সিনেমার দৃশ্যে রিওকে দেখানো হয়। এখন তার বয়স 17 বছর। সে বেশ সুন্দরী। তার এই সৌন্দর্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সে খারাপ রাস্তা বেছে নেয়। এক কথায় সে দেহ ব্যবসা শুরু করে। সে শহরে টাকাওয়ালা মানুষদের সাথে অনেক টাকার বিনিময়ে রাত কাটায়। আর এদিকে দেখি আমরা হাই স্কুলের টবাকো নামের একটি মেয়েকে কয়েকজন মেয়ে মিলে তাকে হ্যারাসমেন্ট করছিল। এই মেয়েদের দলের লিডার হচ্ছে নাতাশা। আর ঠিক তখনই সেখানে রিও চলে আসে। তখন টবাকোকে বাঁচায়। রিও টবাকোর সাথে বন্ধুত্ব করে। তারপর টবাকোকে তার গ্রুপে নিয়ে নেয়। রিওর গ্রুপে মাহি এবং মিনু নামের আরো 2টি মেয়ে রয়েছে। এরপর রিও টবাকোকে একটি নাইট ক্লাবে নিয়ে যায়, যেখানে ধনী মানুষেরা মদ খায় আর মেয়ের নাচ উপভোগ করে। টবাকো যখন সেখানে যায় এবং রিওর উচ্চবিলাস জীবনযাপন দেখে সে একদম মুগ্ধ হয়ে যায়। তখন রিও তাকে বলে, আমার এমন উচ্চবিলাস জীবনযাপন ফ্রিতে আসে না। এর সবকিছুর পিছনে অনেক টাকার খরচ রয়েছে, আর টাকার জন্যই আমার লাইফস্টাইল এমন। এরপর রিও যখন টবাকোকে তার বাসায় নিয়ে আসে, তখন টবাকো তার বাসাটা দেখে অনেক অবাক হয়ে যায়। টবাকো মনে মনে ভাবতে থাকে যে রিও স্কুল ছাত্রী হওয়ার সত্ত্বেও তার এত বিলাসবহুল বাড়ি কিভাবে হইল। টবাকো এটা দেখে পাগল হয়ে যায়। সে রিওকে বলে, তুমি কি কাজ করো? তুমি কি ব্যবসা করো নাকি জুয়া খেলো? তুমি এত টাকা কোথায় পেলে? আমাকেও শেখাও। রিওর এত কিছু দেখার পর টবাকো রিওর মতো হওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে। এরপর রিও টবাকোকে সুন্দর করে সাজিয়ে দেয়। আর রিও তাকে বলে, আমরা পেইড ডেটের কাজ করি। আমরা শহরের ধনী ব্যক্তিদের সাথে নাইট কাটাই, তাদের আনন্দ দেই, আর বিনিময়ে ওরা আমাদের অনেক টাকা দেয়। আর এই টাকা দিয়ে তুমি বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবে। তবে টবাকো এই কথা শুনে সাহস পায় না, কিন্তু রিও তাকে ভীতু এবং ইমোশনাল ব্ল্যাকমেইল করে। তখন টবাকো এই কাজের জন্য রাজি হয়ে যায়। আর রিও বলে, মাহি ও মিনু আমার মতো একই কাজ করে, আর তুমি যদি এই কাজ করো তাহলে আমাদের সঙ্গেই থাকবে। এসব কথা শুনে বেচারি টবাকো রাজি হয়ে যায় এবং তাদের জালে ফেসে যায়। এরপর টবাকো পেইড ডেটিং এর জন্য রেডি হয়ে যায়। আর রিওর একটা বয়ফ্রেন্ড রয়েছে, আর বয়ফ্রেন্ডের মাধ্যমে টবাকোকে এক ধনী বয়স্ক লোকের কাছে পাঠায়। আর এর বিনিময়ে রিও আবার কমিশনও পাবে। এদিকে টবাকো এক রাতের বিনিময়ে অনেক টাকা পেয়ে যায়। মানে কয়েক ঘন্টার বিনিময়ে টবাকো অনেক টাকা পেয়ে খুশি হয়ে যায়। আর রিও একটা অনেক ভয়ঙ্কর মেয়ে। ওর যেমন একটা বয়ফ্রেন্ড রয়েছে, তেমনই একটা গার্লফ্রেন্ডও রয়েছে। মানে রিও মেয়েটা উভয়কামী, ছেলের সাথেও আছে, মেয়েদের সাথেও আছে। কি একটা অবস্থা! এরপর আমরা আরো অবাক হয়ে যাই যে স্কুলের নাতাশা মেয়েটি যে টবাকোকে ডিস্টার্ব করত, এটা রিওর পূর্ব পরিকল্পনা ছিল। রিওই নাতাশাকে টবাকোর সাথে এমন করতে বলেছিল। রিওর গার্লফ্রেন্ড হলো নাতাশা। অন্যদিকে আমরা কেভিনকে দেখতে পাই। সে মৃত্যুর দিন গুনছে। তার হাতে আর মাত্র 142 দিন রয়েছে। সে ভাবে মারা যাওয়ার আগে সে সবকিছু ঠিক করে যাবে। সে মারা যাওয়ার পর কারো কোনো সমস্যা যেন না হয়। সে তার বাসায় ক্যামেরা দিয়ে নিজের ছবি তুলছিল।
কেভিন ছবিগুলো দোকানে ওয়াশ করতে দেয়, কিন্তু দোকানদার ছবি ডেলিভারিতে উলটপালট করে পাঠিয়ে দেয়। কেভিনের ছবিগুলো রিওর কাছে যায় আর রিওর ছবিগুলো কেভিনের কাছে আসে, কারণ দুজনের নামের শেষে ওজামা রয়েছে বলে দোকানদার ভুলবশত এমনটা করে ফেলে। কিন্তু কেভিনের ছবিগুলো যখন রিওর কাছে যায় তখন রিওর কেভিনের ছবি দেখে ইমোশনাল হয়ে পড়ে। এই প্রথম রিও কোনো ছেলের প্রতি সত্যিকারে ভালো লাগা শুরু করে। এরপর রিও কেভিনকে ফোন করে ছবিগুলো এক্সচেঞ্জ করতে চায়। রিও তখন কেভিনের জন্য এক জায়গায় অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে একজন বখাটে ছেলে রিওকে বিরক্ত করতে থাকে। রিও তখন তাকে চুপচাপ তার কাছে থাকা ছাতাটা দিয়ে চলে যেতে বলে, কারণ সেই সময় অনেক বৃষ্টি হচ্ছিল। রিওর চোখে পৃথিবীর সব পুরুষরাই সুযোগ পেলে একটা মেয়েকে ভোগ করতে চায়, এজন্য রিও কোনো পুরুষকেই মন থেকে বিশ্বাস করে না। এদিকে কেভিন বৃষ্টির মধ্যে হাতে ছাতা নিয়ে রিওর দিকে আসছে। রিও তাকে মায়াবী চোখে দেখতে থাকে, তার মনে ভালোবাসা নাড়া দিতে থাকে। কিন্তু কেভিন যখন রিওর কাছে আসে তখন কেভিন বলে যে স্টুডিও লোকেরা বোকার মতো কাজ করেছে, এমনটা না করলে আমাকে এখানে কষ্ট করে আসতে হতো না। এটা শুনে রিও অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আমি সুন্দরী একটা মেয়ে, আমার উপর তার কোনো প্রভাবই পড়লো না। এরপর তারা ছবিগুলো এক্সচেঞ্জ করে নেয়। রিও তার জীবনের প্রথমবারের মতো এমন হলো যে কোনো পুরুষ তাকে দেখে কোনো প্রকার রেসপন্স করলো না, তার প্রতি কোনো প্রকার আকৃষ্ট হলো না। এরপর কেভিন যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন রিও তাকে রিকোয়েস্ট করে যে আমাকে আপনার ছাতা দিয়ে স্টেশনে ছেড়ে দেবেন। কেভিন তখন রাজি হয়ে যায়। রিও কেভিনকে জানতে চায় যে আমাকে পাত্তাই দিল না, কে এই পুরুষ, সে কোন কথা বলবে বুঝতে পারছিল না। রিও তখন কেভিনকে বলে আপনি তো অনেক লম্বা, সম্ভবত আপনি 6 ফিট 1 ইঞ্চি হবেন। কিন্তু সাদামাঠা কেভিন কিছুই বলে না, আর রিও তার সাথে বকবক করতে থাকে। কেভিন তার সাথে কথা বলার ইচ্ছাই দেখায় না। এই বিষয়গুলো দেখে রিও ভিতর থেকে জ্বলে ওঠে, কিন্তু হাঁটতে হাঁটতে কেভিন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর রিও কেভিনকে পাশের একটা হসপিটালে ভর্তি করায়, আর হসপিটাল থেকে রিও চলে যাওয়ার আগে কেভিনের সাথে দেখা করতে চায়, কিন্তু কেভিন কোনো আগ্রহ দেখায় না। এরপর কেভিন নার্সের কাছে জানতে পারে রিও নামের সেই মেয়েটি তার জ্ঞান ফেরার অপেক্ষায় প্রায় 4 ঘন্টা হসপিটালে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছে। কেভিন তখন বুঝতে পারে রিওকে অন্তত ধন্যবাদ জানানো উচিত। এদিকে রিও একটা ক্লায়েন্টের সাথে ব্যস্ত রয়েছে। ঠিক তখনই কেভিন রিওকে ফোন করে ধন্যবাদ জানায়। কেভিনের ফোন পেয়ে রিও ক্লায়েন্টকে ছেড়ে তাড়াতাড়ি হসপিটালে চলে যায়, কিন্তু কেভিন বুঝতে পারে না এই সামান্যটুকু বিষয় নিয়ে রিওকে হসপিটালে আসতে হবে কেন। রিও তখন বলে যে আসলে আপনাকে নিয়ে আমার অনেক টেনশন হচ্ছিল। কেভিন তখন বলে যে একজন অপরিচিত মানুষের জন্য আপনারা তো চিন্তা কেন। রিও তখন বলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার অনেক কষ্ট, আপনি ভিতরে অনেক কিছু লুকিয়ে রেখেছেন, আপনাকে দেখে মনে হয় আপনি বেঁচে থাকার ইচ্ছাটাই ছেড়ে দিয়েছেন। কেভিন এই কথা শুনে অবাক হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে যে আমাকে একবার দেখেই মেয়েটি আমাকে এত ভালোভাবে চিনতে পারলো। কেভিন তখন বলে তুমি আমাকে ঠিকই ধরেছ, তবে আমার হাইট 6 ফিট 1 ইঞ্চি নয়, আমার হাইট 6 ফিট। এটা শুনে রিও হাসে আর কেভিনও হাসে। আসলে কেভিন অনেকদিন পর মন খুলে হাসলো। এরপর আমরা দেখতে পাই কেভিন কলেজে ক্লাস নিচ্ছে। কেভিন ইতিহাসের প্রভাষক। সে ক্লাসে রিও দুষ্টামি করে বসেছিল, কিন্তু কেভিন তাকে চিনতে পারে। রিও কেভিনের প্রেমে পড়ে যায়, কিন্তু কেভিন সেটা এড়িয়ে যায়। ক্লাসের পর কেভিনের সাথে রিও দেখা করে। আমরা জানতে পারি কলেজের পাশের এক স্কুলে রিও পড়াশোনা করে। তাই সে কেভিনকে বলে যে আমি ইতিহাসে তেমন ভালো নই, আপনি কি আমাকে ইতিহাস পড়াবেন? তখন কেভিন বলে যে আমি কেন পড়াবো তোমাকে, তুমি তোমার স্কুলের কোনো স্যারের কাছে পড়তে পারো। তখন রিও বলে যে আমি আপনার জীবন বাঁচিয়েছি। তখন বেচারা কেভিন রাজি হয়ে যায়। এরপর রিও তার সঙ্গীদের বলে আমি এই প্রভাষককে পটিয়েই ছাড়বো, তারপর তাকে সেকা দিব। আমাকে প্রথম পাত্তা দেয়নি, আমি ওকে কাঁদিয়ে ছাড়বো। পরের দিন রিও কেভিনকে পটাতে শুরু করে, আর তখনই একটা মেয়ে কেভিনের সাথে দেখা করতে আসে। রিও তাদের কথা শুনে মনে করে যে তারা দুজন পূর্ব পরিচিত। রিও মনে করে কেভিনের গার্লফ্রেন্ড ওই মেয়েটি, এজন্য রিও সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আর কেভিন তাকে এটা পরিচয় করিয়ে দেয় যে সে আমার একজন সাধারণ ছাত্রী। আর এখানে কেভিন রিওকে রিও বলে না ডেকে জিয়া বলে ডেকেছে। কেভিনের এখন স্মৃতিশক্তির লোপ পেয়েছে, সে অনেক কিছু ভুলে যায়। এ কারণে রিও অনেক কষ্ট পায় এবং রাগ করে চলে যায়। এরপর রিও যখন তার বান্ধবীদের এই কথাগুলো বলছিল তখন তার বান্ধবীরা তাকে বলে যে তুমি তো একটা বাচ্চা, আর উনি তো একজন প্রভাষক, তোমার বয়সের চেয়ে ওনার বয়স দ্বিগুণের চাইতে বেশি, উনি তো তোমার লেভেলে আসবে না, তোমাকে ভালোবাসতে হলে ওনার লেভেলে যেতে হবে। উনি তো ভদ্র মানুষ, লুচ্চা নয়, আর লুচ্চা হলে তো এতদিনে তুমি অনেক কিছু করে ফেলতা। পরের দিন রিও আবার কেভিনের কাছে পড়তে শুরু করে। রিওর তো পড়তে যাওয়াটা একটা বাহানা ছিল, কিন্তু কেভিন তাকে সিরিয়াসলি পড়াতে থাকে, কারণ কেভিন মন থেকে ইতিহাস বিষয়টি অনেক পছন্দ করে। তাছাড়া কেভিন রিওকে পড়ানোর সময় অভিনয় করে পড়াতো, আর রিওকে এটা অনেক ভালো লাগতো।
রিও বাড়ি যাওয়ার আগে কেভিনকে সেদিন ব্যবহারের জন্য সরি বলে এবং বলে যে আপনার গার্লফ্রেন্ডকে সরি বলা উচিত। তখন কেভিন বলে ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড নয়, আমার আপন চাচাতো বোন। এটা শুনে রিও অনেক খুশি হয়ে যায়। এরপর কেভিন যখন বাড়ি যেতে থাকে তখন রিও তার পিছু ছাড়ে না। রিও তাকে বলে আমাকে ডেট করতে না নিয়ে যান, অন্তত ডিনার তো করাবেন। কেভিন তখন রিওকে একটা রেস্টুরেন্টে ডিনার করাতে যায়, কিন্তু কেভিন রিওকে প্রশ্ন করে ডেট করার জন্য আমাকে কেন? তুমি তো অনেক সুন্দরী, তুমি তো ইয়াং, তুমি তো আমার চাইতে অনেক সুন্দর ছেলে এবং ইয়াং ছেলের সাথে ডেট করতে পারবে। তখন রিও কেভিনকে বলে তোমার মধ্যে খারাপের কি আছে? হুট করে তুমি বলাতে কেভিন কোনো কথা বলে না, চুপ হয়ে যায়। কেভিনের নীরবতা দেখে রিও তাকে বলে তোমার কোনো বন্ধু নেই, গার্লফ্রেন্ড নেই, তুমি একা হয়ে তোমার জীবন কিভাবে কাটাও? তখন কেভিন বলে প্রেম ভালোবাসায় কমিটমেন্ট রয়েছে, যেটা আমি রক্ষা করতে পারবো না। তখন রিও বলে আজকে থেকে আমি তোমার গার্লফ্রেন্ড, কোনো কমিটমেন্ট ছাড়াই। তখন কেভিন বলে যে তুমি তো অনেক ছোট, আমার বয়সের অর্ধেক, এটা কেমন করে হবে? তখন রিও বলে আমি ছোট হলেও আমার চিন্তাধারা তোমার চেয়ে উপরে, আমি তোমার বয়সী 1000টা ছেলে বেঁচে খেতে পারবো, বুঝেছ? এরপর বিদায় জানানোর সময় রিও বলে পরে কবে দেখা হবে। তখন কেভিন বলে তুমি যদি ইতিহাসে ভালো নাম্বার পাও তাহলে তোমাকে ডেটিংয়ে নিয়ে যাব। এটা শুনে রিও অনেক খুশি হয়ে যায়। রিওর এমন আচরণ দেখে কেভিন মনে মনে অনেক আনন্দ পায়, কিন্তু অনেক কষ্টও পায়, কারণ কেভিনের মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। রিও আর কেভিনের মধ্যে একটা ভাব বিনিময় হয়। 17 বছরের রিও 35 বছরের কেভিনকে পাগল বানিয়ে ফেলেছে। 17 বছরের রিও আর 35 বছরের কেভিনের অজানা সম্পর্ক তৈরি হয়, কিন্তু রিও এদিকে কেভিনের ভাবনায় সবসময় মগ্ন থাকতো। আসলে একটা মেয়ে যে বয়সী হোক বা যত খারাপই হোক না কেন, একজন পুরুষের কাছে প্রাপ্য সম্মানটা আশা করে। আর রিওকে সব পুরুষ মানুষেরাই শুধুমাত্র ভোগ করার জন্য আকৃষ্ট হয়েছে, একমাত্র কেভিন তাকে প্রাপ্য সম্মান দিয়েছে। এজন্য রিও তাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। আর এসব দেখে তার বান্ধবীরা তাকে বলে তোমার মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে। প্রথমে আমরা ভেবেছিলাম তুমি প্রভাসককে পটিয়ে নিজের স্বার্থ হাসিল করবে আর জেদ পূরণ করবে, আর এখন তো মনে হচ্ছে তুমি নিজেই পটিয়ে গিয়েছো। পরের দিন রিও তার বয়ফ্রেন্ডকে বলে আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি, এবার আমি অনেক সিরিয়াস। তার বয়ফ্রেন্ড রাগ না করে উল্টো বলে এবার তাহলে তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ, তোমার সত্যিকারের ভালোবাসা এবার তোমার জীবন পরিবর্তন এনে দিবে। এরপর রিও তার গার্লফ্রেন্ড নাতাশাকে এসব কথা বলে, আর নাতাশা কোনোভাবেই রিওকে ছাড়তে চায় না। সে বলে যে আমি তোমার জন্য অনেক কিছু করেছি, আর তুমি আমাকে এভাবে ফেলে রেখে যেতে পারো না। নাতাশা তার উপর অনেক রেগে যায়। রিও তার ক্রেডিট কার্ড এবং তার বাসার চাবি নাতাশাকে দিয়ে দেয়। এরপর রিওর পরীক্ষার রেজাল্ট বের হয়। সে ইতিহাস বিষয়টিতে খুব বেশি নাম্বার পায়নি, সর্বসাকুল্যে 50 নম্বর পেয়েছে। সে ভয়ে ভয়ে কেভিনকে নাম্বার দেখায়, কিন্তু কেভিন দেখে যে রিও আগের চাইতে অনেক ভালো করেছে। আগে রিও টেনে টুনে পাশ করত, আবার কখনো ফেল করত, এবার সে 50 নম্বর পেয়ে ভালো করেছে। এরপর রিওর এই চেষ্টা দেখে কেভিন তাকে 100 নম্বর দিয়ে দেয়। এটা দেখে রিও তো মহা খুশি। রিও বলে এবার তো তাহলে আমাকে নিয়ে তোমাকে ডেটে যেতে হবে। এরপর তারা দুজনে সেখানে দেখা করে যেখানে তাদের প্রথমবার দেখা হয়েছিল। রিও কেভিনকে বলে যে আজকে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি রাজি আছি। এরপর রিওকে নিয়ে কেভিন এমন একটা জায়গায় আসে যেখানে বহু বছর আগে যুদ্ধ হচ্ছিল জাপানে, ইতিহাসে যেটা লেখা আছে। আর সেখানে যেয়ে কেভিন একটা কবর দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু রিও তো মডার্ন যুগের মেয়ে, সে তো নাইট ক্লাবে মদ খেয়ে নাচ গান করতে পছন্দ করে, তাই সে প্রথম অবস্থায় বিরক্তি ফিল করত। তবে পরক্ষণে রিও কেভিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। কেভিনের সাথে রিও অনেক আনন্দ পাচ্ছিল। কেভিনের খুশিতে রিও খুশি হয়ে যেত। আসলে রিয়েল লাভ যেমনটা হয় মানুষের মনে। এর মধ্যে কেভিন কয়েকটি টি শার্ট রিওকে গিফট করে। রিও তার বান্ধবীদের মাঝে ভাগ করে নেয়। এরপর বান্ধবীরা তাদের বেড়াতে যাওয়ার ছবিগুলো দেখতে চায়, কিন্তু মজার বিষয় হলো সেই ছবিগুলোতে তাদের কারোর চেহারা নেই, শুধুমাত্র হিস্টোরিক্যাল জায়গাগুলোর ছবি তুলেছে, কোনো রোমান্টিক ছবি নেই। এটা দেখে তার বান্ধবীরা বলে কি প্রেম করে আসলি। এরপর রাতে রিও নাতাশার বাড়ি যায়। তাকে খুশি করার জন্য রিও তাকে একটা টি শার্ট দেয়। নাতাশাও অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি যে কেভিন এবং রিও রোমান্টিকভাবে একে অপরের কাছে চলে আসে। কেভিনও আর দূরে থাকতে পারে না, নিজের ইমোশনাল আর চেপে রাখতে পারে না। এরপর রিও দামি এক স্যুট কেভিনকে উপহার দেয়। এভাবে ওদের প্রেম চলতে থাকে। এরপর রিও কেভিনের বাসায় দেখে টেবিল ক্যালেন্ডারে 14 সংখ্যা দেয়া আছে। রিও চিন্তা করে আজকে তো 12 তারিখ, তাহলে 14 কেন দেওয়া আছে? এর কারণ কেভিনকে সে জিজ্ঞাসা করে, কিন্তু কেভিন সেটার কোনো উত্তর দেয় না। কিন্তু রিওর এমন প্রশ্ন শুনে কেভিন ঘর থেকে বেরিয়ে আসে। আমি এটা কি করছি? আমার হাতে তো মাত্র 14 দিন বাকি আছে। এরপর আমরা দেখতে পাই কেভিন পড়াতে মনোযোগ দিতে পারছে না। সে বারবার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। সে বুঝতে পারে ব্রেন টিউমারের তার উপর প্রভাব পড়ছে।
এরপর দেখা যায় তার হাতে মাত্র 9 দিন সময় রয়েছে। এখন তাকে অপারেশন করাতে হবে, নতুবা মৃত্যুবরণ করে নিতে হবে। সে রিওকে জড়িয়ে ধরে আর চুপি চুপি কাঁদতে থাকে। রিওকে কিছু বুঝতে দেয় না। এরপর কেভিন তার চাচাতো বোনের সাথে দেখা করে। তার চাচাতো বোন চায় সে যেন অপারেশন করে, কিন্তু কেভিন সারা জীবন প্যারালাইজড হয়ে অন্যের উপর বোঝা হয়ে থাকতে চায় না। তখন মেয়েটি তাকে বলে যে তুই যে মেয়েটির সাথে চলাফেরা করিস সে কি তোর অসুখের কথা জানে? তখন কেভিন বলে না, আমি ওকে কষ্ট দিতে চাই না। পরের দিন কেভিন রিওকে এড়িয়ে চলে। এটা দেখে রিও অনেক কষ্ট পায়। সে কেভিনের পিছু পিছু তার বাড়ির সামনে যায়। এরপর আমরা দেখি কেভিনের কাছে মাত্র 1 দিন সময় রয়েছে। আগামীকাল কেভিনের গণনা শেষ হবে। এরপর রিও টবাকোকে সেই আগের কথাগুলো বলে দেয়, মানে নাতাশাকে সে এমনটা তার সাথে করতে বলেছিল যেন সে তার জালে ফেসে যায়। এটা শুনে টবাকো রিওকে 1 থাপ্পড় মারে, বলে আমার জীবনটা তুই শেষ করে দিলি। টবাকো রিওর সাথে বন্ধুত্ব ভেঙে দেয়। পরের দিন রাতে রিও কেভিনের বাসায় যায় এবং সে দেখে আজকের সংখ্যাটি 00 রয়েছে, কিন্তু বাসায় কেউ ছিল না। আর এভাবে কিছুদিন চলে যায়। এরপর রিও এবং তার বান্ধবীরা মিলে কেভিনকেও খুঁজতে থাকে। কেভিনের খোঁজ কোথাও তারা পায় না, কিন্তু তারা কেভিনের চাচাতো বোনকে খুঁজে পায়। রিও তখন কেভিনের কথা জানতে চায়। কেভিনের চাচাতো বোন বলে যে কেভিন এখন অন্য জায়গায় বদলি হয়েছে এবং সে ব্যস্ত রয়েছে। তখন রিও বলে, আমি কেভিনকে অনেক ভালোবাসি, আমি কেভিনের সাথে সারা জীবন থাকতে চাই, কিন্তু কেভিন হয়তো এটা মনে করে না, এজন্য কেভিন আমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে কেভিনের চাচাতো বোন বুঝতে পারে যে রিও সত্যিকারের কেভিনকে ভালোবাসে। তারপর সে রিওকে কেভিনের ফোন নাম্বার এবং নতুন ঠিকানা দেয় এবং বলে যে তুমি কেভিনের সাথে দেখা করো। তুমি যদি সত্যিকার অর্থে কেভিনকে ভালোবেসে থাকো তাহলে তোমাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। এরপর রিও কেভিনের সাথে দেখা করতে যায়। রিও বলে যে আমি তোমাকে আমার ব্যাপারে কিছু কথা বলতে চাই, তবে আমার কথাগুলো শুনে আমাকে তুমি ঘৃণা করবে। আমার বয়স যখন 14 বছর তখন আমি রেপ হই। এরপর আমি প্রেগনেন্ট হই। আমার মা সমাজের হয়ে আইনের আশ্রয় না নিয়ে আমাকে হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করায়। আমরা মুভি শুরুতে সেটা দেখেছি। এরপর থেকে আমি টাকার বিনিময়ে নিজেকে বিলিয়ে দেওয়া শুরু করি। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করতাম না। আমি এই কাজ করবো, প্রচুর টাকা আসবে আর ফুর্তি করব, আমার কাছে মনে হয়েছিল এটাই লাইফ। কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার ভুল ভেঙেছে। আমি ইমোশন, ভালোবাসা বুঝেছি, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি। তোমার কাছে আমি ভালোবাসা শিখেছি এবং পৃথিবীতে সব পুরুষ মানুষ এক হয় না। পৃথিবীতে এমনও পুরুষ রয়েছে যারা মেয়েদের অ্যাকচুয়ালি সম্মান করে। আমি আলাদা হওয়ার কষ্ট বুঝেছি, আর 17 বছর বয়সে আমি জানতে পেরেছি ভালোবাসা এত সহজ বিষয় নয়, আর সত্যি করে ভালোবাসার মধ্যে অনেক কিছু রয়েছে। এটা শুনে কেভিন তাকে বলে যে তুমি যদি আমার কারণে বদলে যাও তাহলে তো এটা খুবই ভালো একটা ব্যাপার, আর তোমার সামনে পুরো জীবনটাই পড়ে রয়েছে, তুমি ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাও। তখন রিও বলে আমি যে তোমাকে ভালোবাসি, কিন্তু কেভিন তখন বলে আমার মধ্যে ভালোবাসার কোনো জায়গা নেই, আমাকে আমার জীবন নিয়ে খুশি থাকতে দাও। কেভিনের মুখে এমন কথা শুনে রিও তার এতদিনের জল্পনা কল্পনা তার মনের মধ্যেই রেখে দেয়। এরপর কেভিন রিওকে বাসে তুলে বিদায় জানায়। ঠিক তখনই কেভিন অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। রিও বাস থেকে নেমে কেভিনকে নিয়ে হসপিটালে ভর্তি করায়। ডাক্তার রিওকে কেভিনের ব্রেন টিউমারের কথা বলে, যা আমরা আগেই জেনেছি। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। রিও এসব কথা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু কেভিনকে সে বুঝতে দেয় না। এরপর রিও কেভিনকে বলে তুমি তো মরতে চাও, তাহলে বলো তুমি কিভাবে মরতে চাও। এটা শুনে রিও হেসে ফেলে আর বলে আমি যখন জানতে পারলাম আমার ব্রেন টিউমার হয়েছে আর আমি বেশি দিন বাঁচতে পারবো না, তখন আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমি বাকি জীবন অন্যের বোঝা হয়ে থাকতে চাইনি, কিন্তু তুমি যখন আমার জীবনে এলে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। তোমার বাচ্চা বাচ্চা পাগলামিতে আমি মনের অজান্তে ভালোবেসে গেছি। আমি তোমাকে যত দূরে ঠেলতে চাই ততই তুমি আমার মধ্যে চলে আসো, কিন্তু একটা সময় ভাবলাম আমি মৃত্যু পথযাত্রী, কয়েকদিন পর মারা যাব, আমাকে ভালোবাসা মানায় না। এটা শুনে রিও আরো ইমোশনাল হয়ে পড়ে। তখন কেভিন বলে যে আমিও তোমার সাথে বাঁচতে চাই। তখন রিও তাকে বলে তুমি কালকেই অপারেশন করাবে, তোমার প্যারালাইজড হলে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, আর যদি তুমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলো আমি তোমাকে ধীরে ধীরে সব স্মৃতি মনে করিয়ে দেব। অন্তত অপারেশন করালে তো তুমি বেঁচে থাকবা। পৃথিবীতে কেউ ভালোবাসার মানুষটা হারাতে চায় না, আমিও তোমাকে হারাতে চাই না। এরপর কেভিন অপারেশন করানোর জন্য রাজি হয়। কেভিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কেভিনের অপারেশন করানো হয়। এরপর আমাদের 1 বছর পর দেখানো হয় রিওর এখন বয়স 18 বছর হয়েছে। কেভিনের অপারেশনের পর আজ প্রথম রিও তার সাথে দেখা করতে যায়। রিও এমনভাবে কেভিনের সাথে দেখা করতে আসে যেটা সে প্রথমবার দেখা করতে এসেছিল। রিওর সাথে কেভিনের দেখা হয়, কিন্তু কেভিন তাকে চিনতে পারে না, কারণ কেভিন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। প্রথম দিনের মতো সেদিনও বৃষ্টি হচ্ছিল।
কেভিন যখন ছাতা নিয়ে চলে যেতে থাকে তখনই রিও তাকে বলে ওঠে, দয়া করে আপনার ছাতা করে আমাকে স্টেশনে পৌঁছে দিবেন। কেভিনও রাজি হয়ে যায়। কেভিন তখন রিওকে স্টেশনে পৌঁছিয়ে দেয়। কেভিন তখন রিওকে বলে, আপনি কোথায় যাচ্ছেন? তখন রিও বলে, আমি সারা জীবনের জন্য টোকিও চলে যাচ্ছি। কেভিন ওখান থেকে চলে যায় আর রিও কষ্টে কাঁদতে থাকে। রিও তখন পানিতে ভিজতে থাকে। রিও কি বলবে কেভিনকে বুঝে উঠতে পারছিল না। তখনই কেভিন এসে রিওর মাথার উপরে ছাতা ধরে। কেভিন তখন রিওকে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের মধ্যে পূর্বের সম্পর্ক রয়েছে। তখন রিও কাঁদতে কাঁদতে কেভিনকে জড়িয়ে ধরে। কেভিনের স্মৃতিশক্তি ফিরিয়ে পেয়েছে কিনা এটা মুভিতে আমাদের জানানো হয়নি, তবে আমরা বুঝতে পারলাম যে সত্যিকারের ভালোবাসা কেউ ভুলতে পারে না। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।